এটা কি? প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে? আমিও তো সবসময় বলি, আমি অনলাইনে আসলে, তোমাদের সামনে আসলে আমি সবসময় ভালো থাকি। ঠিক আছে? ভীষণ ভালো লাগতেছে। আর ক্লাস তোমরা তো প্রতিনিয়ত ভীষণভাবে আনন্দিত, মুখরিত হবে সেই বিদ্যালয় প্রাঙ্গণ, সেই প্রত্যাশায় রয়েছে। আমিও অপেক্ষারত তোমাদের সরাসরি কখন ক্লাস করতে পারি। ঠিক আছে? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলা একটি পদ্য নিয়ে আসছি। কবিতার আসলে কবিতার মর্মার্থ বের করে ক্লাস করাটা একটু কঠিন। বিশেষ করে সবাই বলে যে কবিতার সৃজনশীল প্রশ্ন লিখতে আমাদের অনেক সব কর্ম যদি তখন ভাব বিষয়টা যখন তুমি বুঝতে পারবে, তখন কিন্তু সবসময় সব বিষয় সম্পর্কে খুব সহজেই সৃজনশীল লেখাটা সম্ভব হয়। কিন্তু আগে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে সেই বোঝানোর চেষ্টা করবো। আজকে আমি তোমাদের নিয়ে আসছি 2 বিঘা জমি। ঠিক আছে? 2 বিঘা জমি। আমি আরেকটু কথা বলবো, আগে তোমরা বের করে নাও, খাতা কলম নাও আর বই নাও। ঠিক আছে? 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা কথা সবসময় মনে রাখবে, আমরা জানার জন্য, শেখার জন্য সবকিছুই করবো, পড়া দরকার আছে, ভালো একটা রেজাল্টের জন্য সবকিছু করবো, কিন্তু খুব বেশি ভালো করতে হলে, এক্সট্রা রেজাল্ট করতে গেলে সবসময় আমাদের কিছু সাজেশন ফলো করতে হয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে যেহেতু তুমি এবার জিএসসি পরীক্ষার্থী, আমি বলবো তোমরা রবীন্দ্র নজরুলের যে লেখাগুলো তোমাদের পাঠ্যসূচিতে থাকে, সেই লেখাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে একটু ভালো করে প্রস্তুতি নিবে। ঠিক সেভাবে তোমাদের 2 বিঘা জমিটা হচ্ছে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হিসাবে তোমাদের 2 বিঘা জমিটা তোমাদের পাঠ্যসূচিতে খুবই আসসালামু আলাইকুম। ইম্পর্টেন্ট। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল, ভালো আছো মা? জি ম্যাম, ভালো আছেন আপনি? আমি তোমাকে দেখতে পেয়ে অনেক ভালো আছি। তোমাকেও দেখে আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে? নিয়মিত লাইভ ক্লাসে থাকবে। ওয়াও, কি সুন্দর লাগছে তোমাকে। শোনো, তাহলে আমাদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটু ভালো রেজাল্ট করার জন্য রবীন্দ্র নজরুলের কবিতা, গল্প, নাটক, উপন্যাসগুলোকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ঠিক আছে? সেই হিসাবে আমাদের 2 বিঘা জমিটা আমাদের জেএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস লক্ষ্য রাখবে, বিগত সালে যদি সৃজনশীল প্রশ্ন হিসাবে কোনো প্রশ্ন চলে আসে, পুনরাবৃত্তি হওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। অন্তত 80% তার পুনরাবৃত্তি হবে না, হয়তো 30% বা 20% হতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা সৃজনশীল হিসাবে ততটা গুরুত্ব রাখে না। তবে বিগত কয়েক বছর আগে যদি এসে থাকে, তাহলে অবশ্যই সেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে 2 বিঘা জমি কবিতাটি পাঠ করে তোমরা শিক্ষার্থীরা তোমরা কি জানতে পারবে? আসলে এখানে একটা শ্রেণী আছে যারা দুর্বল, যারা তাদেরকে নির্যাতন করে থাকে, মানে নিষ্ঠুর গরিবদের দুর্দশা সম্পর্কে জানতে পারবে। কিছু বলছো? কিছু বলছো? আচ্ছা, এখানে যে একটা শ্রেণী রয়েছে গরিব, আরেকটা শ্রেণী রয়েছে শোষক গোষ্ঠী, যারা ক্ষমতাধর সম্পদ নিজেরা কি করে আমার কথা তো শুনে যাচ্ছে। সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে? তুই কিন্তু আমাকে ক্লাস কর।
শ্রেণী বলা হয় শোষণ শোষণ শ্রেণী সম্পর্কে সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? গরিব সমান জন্ম নিবে। দেখতে পাচ্ছ? না ম্যাম। হ্যাঁ, তারপরে 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? চিত্রা কাব্যগ্রন্থ থেকে। একটু আন্ডারলাইন করে রাখো, চিত্রা কাব্যগ্রন্থ থেকে। চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। দরিদ্র কৃষক উপেন অভাব অনটনের বন্ধক দিয়ে তার প্রায় সব জমি জমা কি করেছেন? হারিয়েছেন, ঠিক আছে? জমি জমা হারিয়ে বাকি ছিল মাত্র 2 বিঘা জমি, কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য সেই জমি কিনে নিতে চেয়েছে। তার মানে জমিদার শ্রেণী যারা বিলাসবহুল তারা তাদের বাগান বৃদ্ধি করার জন্য, আর 2 বিঘা জমি যে উপেন তার কোনো সহায় সম্বল কিছুই নেই, তার একমাত্র সম্পদ হচ্ছে এই 2 বিঘা জমি। কিন্তু ওই যে শোষক শ্রেণী যারা অন্যের সম্পদকে নিয়ে নিজেরা সম্পদশালী হচ্ছে, তাদের কি হচ্ছে? তারা সম্পদশালী নিজেদের সম্পদ বৃদ্ধি করার জন্য অন্যদের থেকে নির্যাতন ও জুলুম করে হোক, যেভাবে হোক তারা তাদের সম্পদগুলোকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সেই শ্রেণী সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত বিক্রি করতে চায় না। 7 পুরুষ মানে কি জানো? তাদের পূর্বের সবাই এই জমি ভিটা ভূমিতেই বসবাস করে আসছিল, এই জন্য পিতৃভূমি হিসাবে তার একটা মায়া মমত্ব বোধ থেকে উনি এই জমি কি করতে চাচ্ছেন না, হাতছাড়া করতে চাচ্ছেন না। কখনই কেউ কারো জমি জমা নিজস্ব বাড়ি ভিটা কখনো কেউ হাতছাড়া করতে চায় না। কিন্তু জমিদার যেহেতু শক্তিশালী শোষক শ্রেণী, সে তার দলবল রয়েছে, সে অবলীলায় সে দুর্বল শোষক নির্যাতিত যাদের অবহেলা যাদের সম্পদ নেই তারা কিছুটা হলেও দুর্বল, তার থেকে নির্যাতন করে এবং জোরপূর্বক বলা চলে, জোরপূর্বক সেই জমি জমাটাকে দখল করে নেয়, ঠিক আছে? এক সময়ে সে যখন তার শেষ সম্বল 2 বিঘা জমিটাও হারিয়ে ফেলেছে, তখন সে আর সেই গ্রামে বসবাস করার আগ্রহটাই হারিয়ে ফেলেছিল। যেহেতু তার শেষ সম্পদটুকু নেই, সুতরাং তখন মনে হচ্ছিল যেন এই 2 বিঘা জমি চলে গিয়েছে, কি হয়েছে, এই দুনিয়ার পুরো আকাশটাই হচ্ছে তার নিজের, ঠিক আছে? আল্লাহর পুরো জায়গাটা, পুরো পৃথিবীটাই তখন তার নিজের মনে করে সেই গ্রামটাকে ছেড়ে চলে গিয়েছিল। অনেকদিন পরে, দীর্ঘদিন পরে আবার তার মনে হলো যেন নিজের গ্রামে ফিরে আসে। তখন সে একদিন চিরপরিচিত গ্রামে সে আবার ফিরে আসে, ঠিক আছে? ফিরে এসে তখন সে তার নিজের 2 বিঘা জমির কাছে গেল, কিন্তু জমিটা ততদিনে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে একেবারে জায়গা সবকিছু হয়েছে। কিন্তু তার নিজের হাতে রোপণ করা আম গাছ সেটা কিন্তু রয়ে গেছে, সেই আম গাছটি কেউ সরায়নি, ধরে সেই আম গাছটা ছিল। শান্তি পাওয়ার জন্য তার নিজের একটু বসলো, তখন চারিদিক থেকে বাতাস এসে সে আম গাছ থেকে সে একটা আম মাথায় এসে পড়লো, ঠিক আছে? তখন ওপেন মনে করেছে যে মানে নিজের আসলে মনের আবেগ অনুভূতি থেকে অনেক কল্পনায় চলে আসে। তখন ওপেনের মনে হচ্ছিল যে তার আম গাছ তাকে চিনতে পেরেছে, ঠিক আছে? সে মনে করছিল পরিচিত জায়গা তার কাছে দীর্ঘদিন পরে অপরিচিত হয়ে গিয়েছিল। তখন তার থেকে মনে হচ্ছিল তার আম গাছ তাকে চিনতে পেরে তাকে
তাকে একটা আম দিয়েছে, সেই জন্য ভালোবেসে একটা আম দিয়েছে, তখন সেই আমটাকে দিয়ে হাতে রাখলো, কিন্তু সেই জমিদারের লাঠিয়াল বাহিনীর একজন সদস্য দেখে ফেলেছিল। সে তখন কি করেছিল, উপেনকে আমচোর হিসাবে ধরে বেঁধে একেবারে জোরপূর্বক তাকে জমিদারের কাছে নিয়ে আসছিল। উপেন তখনও তেমন কিছুই ভাবে নেই, সে একেবারে তার তো আবেগ জায়গাটা অন্যরকম হবে, নিজের ভূমি ভিটাতে সে এসেছে। তখন সে জমিদারের কাছে গিয়ে তখন সে আকুতি করে বলছিল যে এই আম গাছের একটি আম আমি মানে বাতাসে কুড়িয়ে পেয়েছে, তাকে দেওয়ার অনুরোধ করেছিল। তখন জমিদার যে সে চোর, মানে নিজের জমিতে নিজের আম নিয়ে নিজেকেই চোর বনে যেতে হয়েছে। এই যে একটা মর্মান্তিক একটা বিষয়, এই বিষয়টাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার চরণের মাধ্যমে খুব সুন্দরভাবে চিত্রায়ন করেছে। ঠিক আছে, কবিতার আমি মূল ভাবটা তোমাদেরকে একটু পড়ে এই বিষয়টা তুলে ধরবেন। জান্নাতুল দেখা হ্যাঁ ম্যাম। ক্রস করবো, মিনিমাম খাবে না কেন? তোমার কথাগুলো হ্যাঁ হ্যাঁ ম্যাম। এবার আসো আমরা পড়েছি, আমি তোমাদেরকে কবিতাটাও পড়ে শোনাবো। তার আগে আমরা কিছু কঠিন শব্দ নিয়ে আলোচনা করি, শব্দগুলো জানতে পারি, আমরা পুরো কবিতাটা বুঝতে পারবো। কানিস নিজেরা কথা না বলে ম্যাডাম কি বলে একটু শোনার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা গুড। আমরা পড়ি শব্দগুলো দেখি। বিঘে শব্দের অর্থ কি বলতে পারবে? বিঘে শব্দের অর্থ কি? চলিত রূপ। বিঘা শব্দের চলিত রূপ। বিঘা শব্দের চলিত রূপ। চলিত রূপ মানে কি জানো? আমরা লৌকিক ভাষায় আমাদের লোকের মুখে মুখে যে শব্দগুলো প্রচলিত, আমরা বিঘে বলি, আমরা কথায় কথায় কি বলি? বিঘা। সেই শব্দগুলোকে সেই শব্দের আর চলিত রূপ হচ্ছে বিঘে। বিঘার চলিত রূপ, ঠিক আছে? বিঘার চলিত রূপ। এই কিছু শব্দগুলো যদি আমরা জানি তাহলে কবিতাটা বুঝতে আমাদের আরো সুবিধা হবে, ঠিক আছে? আরেকটা আছে দিঘে। দিঘে মানে কি বলো? দৈর্ঘ্য। দিঘে, বিঘে, দিঘে। দিঘে মানে দৈর্ঘ্য, ঠিক আছে? তারপরে হচ্ছে পানি। এই শব্দগুলো তোমাদেরকে একটু অপরিচিত মনে হবে, বানানগুলো দেখো, কয়কার পা, মধ্যিটা ন। পানি, পানি শব্দ হাত, ঠিক আছে? পানি শব্দের অর্থ হাত। তুমি এই শব্দগুলোকে আন্ডারলাইন করে রাখো, কারণ তোমার জ্ঞানমূলক প্রশ্নে বা নৈতিক প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? ক্রুর, ক্রুর শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। শব্দের হচ্ছে নিষ্ঠুর। ক্রুর শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর, ঠিক আছে? খত, খত মানে বিপক্ষ। খত, খত মানে গিরপত্র। লিখে নাও, ঋণপত্র। খত মানে কি? ঋণপত্র, ঠিক আছে? তারপর হচ্ছে কাঙ্গাল। কাঙ্গাল মানে নিঃস্ব। কাঙ্গাল মানে নিঃস্ব। আমি যেগুলো লিখেছি সেগুলো আবার মুছে দিচ্ছি, তোমরা লিখে রাখো। কাঙ্গাল মানে নিঃস্ব।
ঠিক আছে। ভুড়ি 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 মানে হচ্ছে অনেক বেশি কি বলা হচ্ছে ভুড়ি ভুড়ি, ঠিক আছে। তারপরে ধাম, ধাম শব্দের অর্থ হচ্ছে তীর্থস্থান। ধাম শব্দের অর্থ হচ্ছে কি তীর্থ স্থান। ললাট মানে কি কপাল, ললাট মানে কপাল, ললাট মানে কপাল। এভাবে যেগুলো তোমাদের কবিতাটা বোঝার জন্য জানা দরকার বলে দিয়েছি। এবার কবিতাটার কয়েকটা চরণ আমি তোমাদের অর্থ অনুসারে বুঝিয়ে দিচ্ছি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে, সমান হইবে টানা। এই যে আমি তোমাদেরকে শব্দার্থ করেছি এবং মূলভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি, এখন দেখো কবিতায় সে কথাটা তুমি খুব সহজে বুঝতে পারছো। বিঘে এবং দিঘে, ঠিক আছে। দিঘে শব্দের অর্থ হচ্ছে দৈর্ঘ্যে, মানে প্রস্থ এবং দৈর্ঘ্যে বাগানখানা বানানোর জন্যই জমিদার উপেন থেকে জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, ঠিক আছে। উপেনে কিন্তু আর সব জায়গায় কি হয়েছে ঋণে সে হারিয়ে ফেলেছে, তার শেষ সম্বলই আছে 2 বিঘা এই জমিটুকু, ঠিক আছে। তখন সে বললো যে ভূস্বামী, তুমি হচ্ছে ভূস্বামী। ভূস্বামী মানে হচ্ছে অনেক জায়গার অধিকার, মানে জমিদারের অনেক জায়গা রয়েছে, তুমি তো ভূস্বামী, তোমার অনেক জায়গা জমি রয়েছে, এই ছোট্ট জায়গা 2 বিঘে জমিতে তোমার কি আসে যায়। তখনই রাজা জমিদার বললেন যে মানে তার পাশেই সে একটা বাগানখানা করেছেন, তার মানে কি তার বাগানখানা হচ্ছে তার বিলাসিতা। কিন্তু একজনের বাসস্থানই হারাচ্ছে, আরেকজন বিলাসবহুলের জন্য, বিলাসভাবে জীবনযাপন করার জন্য, বর্ধিত করার জন্য জোর করে তার থেকে জমিটা নিয়ে নিতে যাচ্ছে। 2 শ্রেণীর যে 2 ধরনের মন মানসিকতা এই কবিতায় কিন্তু আরো সুন্দর করে ফুটে উঠেছে। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। বক্ষে জুড়িয়া পানি মানে কি, ওই যে পানি বললাম আমি হাত, তাহলে বুকে, বক্ষে মানে বুকে হাত রেখে করজোড় করে উপেন বলছিল যে সজল চোখে, মানে 2 চোখে অশ্রু বিজড়িত চোখে, করুণ রক্ষে গরিবের ভিটে খানি, সপ্ত পুরুষ জেঠাই মানুষ সে মাটি সোনার বাড়া। মানে সপ্ত পুরুষ মানে 7 পুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন এবং বসবাস করেছেন। দৈন্যের দায়ে, অভাবের দায়ে, দৈন্য মানে অভাব, অভাবের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। অভাব অনটনের জন্য যে জায়গা জমিটা বিক্রি করে জীবনযাপন করো, এরকম লক্ষ্মী ছাড়া সন্তানও আমি নই। সে কিন্তু এত দৈন্য দশায় কেটেছে, কখনো সেই জায়গা বিক্রি করে নাই, আর আজকে উপেন তাকে জোর করে সে জমিটা নিতে চাচ্ছে। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। তার মানে 2 চোখ একেবারে লাল করে মৌন মানে শান্তভাবে কি করছিল, 2 চোখ পেতে উপেনের দিকে তাকিয়েছিল। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, ক্রূর মানে কি এই যে নিষ্ঠুর, নিষ্ঠুর ভাবে হেসে বলল আচ্ছা সে দেখা যাবে। তার মানে এবার সে আর নরম সুরে কথা বলে এই জমিটা কিনে লইবে না, জোরপূর্বক সে দখল করবে তার ক্ষমতার জোরে। তখন সে বলল আচ্ছা দেখা যাবে। উপেন তো আর এত কিছু বুঝতে পারেনি। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। তার মানে মাস 1.5 মাস পরে জোর জবরদস্তি ভাবে উপেন থেকে জায়গাটা সে দখল করে নেয়। কহিল ডিক্রি সকলের বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। ঠিক আছে, ডিক্রি মানে আদালতের হুকুম জারি হয় যে তাকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। দেখো চিন্তা করে দেখো, অত্যাচারী যারা কতভাবে নির্যাতন করে যে দুর্বল মানুষদের থেকে জমিগুলো নিয়ে নিচ্ছে, নিম্ন শ্রেণী কৃষক যাদের এই অল্প একটু জায়গায় সর্বস্ব, তাদের সর্বস্ব কিভাবে জোর করে হারিয়ে নিচ্ছে। সে কিন্তু কখনোই কোনোখানে দেনাও করেনি। ঠিক আছে, এই জগতে হাই সে বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন
চুরি, ঠিক আছে? এই দুটো লাইন তোমরা আন্ডারলাইন করে রাখো। এটা খতে ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের আসতে পারে, এই কারণে এবং সৃজনশীল প্রশ্ন এটার মর্মার্থ তোমাকে তুলে ধরতে হতে পারে। এক্ষেত্রে তোমার এই দুটো লাইনের ব্যাখ্যা জানতে হবে। এটা আমাদের আবার সম্প্রসারণ হিসাবেও আসে, ঠিক আছে? এই দুটো লাইন তোমরা আন্ডারলাইন করে রাখো। মনে ভাবিলাস মোরে ভগবান রাখিবে না মোহ গর্ভে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সে মনকে আজ সান্ত্বনা দিয়ে কি করবে? সে মনকে সান্ত্বনা দিয়ে বলছিল যে যাই হোক, এই 2 বিঘা জমি চলে গিয়েছে, বিশ্ব নিখিল সৃষ্টিকর্তা আমাকে 2 বিঘা জমির পরিবর্তে পুরো বিশ্বটাকেই লিখে দিয়েছে। তার মানে পুরো আকাশটাই এখন আমার, ঠিক আছে? সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিয়া, কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য, ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি, তব নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। তার মানে এই বিশ্ব নিখিলে অনেক জায়গা সে হেঁটে বেরিয়েছে, ঘুরে ফিরেছে, কিন্তু তার এই জন্মস্থান এই 2 বিঘে জমিকে সে কিছুতেই ভুলতে পারছিল না। কত বিজনে বনে জঙ্গলে বনে বাগানে ঘুরে বেরিয়েছে, কত সুন্দর দৃশ্য দেখেছেন, সৃষ্টিকর্তার অপার রূপে মুগ্ধ হয়েছেন, কিন্তু নিজের এই ভিটে ভূমিকে উনি কিছুতেই ভুলতে পারছিলেন না, ঠিক আছে? এই মমতা ছাড়তেও পারছিলেন না। আর পুরো ভালো লাগার দৃশ্য, কোনো মনোমুগ্ধকর জায়গাও তাকে আকর্ষণ করতে পারছিল না, যেখানে তার জন্ম হয়েছিল। এই 2 বিঘে জমি যতটা তাকে আঁকড়ে ধরে রাখছে, অন্য কিছুতে সে টিকতে পারছিল না। একদিন হাটে মাঠে ঘাটে কত বছর 15-16, এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো, কারণ তোমার জ্ঞানগুলো প্রশ্নে বা নৈবেদিক প্রশ্নে আসতে পারে। কত বছর পরে উপেন আবার ফিরে এসেছিল নিজের ভিটে বাড়িতে, ঠিক আছে? 15-16 বছর আন্ডারলাইন করে রাখো। 15-16 বছর একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো, ঠিক আছে? বাসনা মানে মনের ইচ্ছে, মনের আকুতিটা সে বলছে, তখন ইচ্ছে হলো তার আবার নিজের মাতৃভূমিতে ফিরে আসে, যেখানে তার জন্ম হয়েছিল। নম 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 সুন্দরী মম জনবঙ্গভূমি, গঙ্গার তীব্র স্নিগ্ধ সুমির জীবন জুড়ালে তুমি, ঠিক আছে? মনটা যেখানে জুড়িয়ে যায়, তুমি নিজেই ভেবে দেখো না, তোমার যেখানে জন্মস্থান সেটা ছেড়ে কিন্তু অন্য কোনো জায়গায় হাজার তুমি বেড়াতে যাও ক্ষণিকের জন্য, কিন্তু ভালো লাগা যেটা সেটা কিন্তু তোমার জন্মস্থানটাই তোমাকে দিতে পারে। তোমার শৈশব যেখানে কেটেছে সেই ভালো লাগাটা হাজারো অন্য ভালো লাগার সাথে কখনোই মিলবে না। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীর ছোট্ট ছোট্ট গ্রামগুলি। তার জন্ম এই গ্রাম, এখানে যে শান্তিটা সে খুঁজে পেয়েছে আর অন্য কোথাও সেই শান্তি তিনি আর খুঁজে পায়নি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা দেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। মানে এখানে কিছুটা গ্রামের প্রকৃতি যে কত সুন্দর, ওনার ভালো লাগা থেকে উনি গ্রামের প্রকৃতিটার সৌন্দর্য বোধও তুলে ধরেছেন। গ্রামে কিন্তু প্রচুর গাছগাছালির মধ্যে যে কি সুন্দর একটা বাতাস গায়ে এসে লাগে, সেটা কিন্তু শহরের ইট পাথরের ঘেরা নগরে সেই বাতাসটা আসলে পাওয়া যায় না। দিঘির কালো জল, এই আমাদের শহরে তো দিঘি তো দূরের কথা, দিঘি মানে অনেক বড়, ঠিক আছে? পুকুর, সেই জিনিসটাও আমরা এখন চোখে দেখি না, সেই দিঘির কালো জলের কথাও তিনি তুলে ধরেছেন, ঠিক আছে? মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে, 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, ঠিক আছে? তার মানে 2 দিন তিনি 15-16 বছর পরে ভিটেভূমিতে ফিরে আসার যে বাসনা জেগেছিল, 2 দিন তিনি 2 দিন 2 রাত হেঁটে সেই গ্রামে তিনি প্রবেশ করেছিল। এই জায়গাটা তো তুমি একটু আন্ডারলাইন করে রাখো, এটাও তোমার জানাটা জরুরি, ঠিক আছে? তারপরে নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করে বামে, রাখি হাট খোলা নন্দির খোলা মন্দির করে পাচ্ছে। নিজ গ্রামের প্রত্যেকটা জায়গা যে সে চিনে সেটাই তিনি এখানে এই কবিতা লাইনগুলোতে তুলে ধরেছেন। তার গ্রামের হাট খোলা মন্দির হাট সবকিছুকে তিনি পিছনে ফেলে গ্রামের ভিতরে হেঁটে চলেছেন।
তুষাতুর শেষে পাইছিল এসে আমার বাড়ির কাছে, ঠিক আছে। ধিক ধিক ওরে শতদিক তোরে নীলাজ ফুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। তখন কিছুটা আবেগে ভূমিটাকে দোষারোপ করছিল, বলছিল যে যখন তুমি যা তখন কার রূপ ধারণ করো, একদিন আমার ছিলে তখন আমার মতো ছিল। আসলে এই জমিদার সেটাকে দখল করার পরে নিজের মতো করে সেটাকে সাজিয়ে নিয়েছিল, ঠিক আছে। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল পাতিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন। আমি তোমার জন্য বাড়ি ছাড়া হয়ে বিবেক বৈরাগী হয়ে সন্ন্যাসী বেশে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি এখানে আমাকে ভুলে গিয়ে পুষ্প কাননে সাজিয়েছো নিজেকে। মানে আসলে এখানে এটা তো জমিদার বাগান বাড়িকে বর্ধিত করার জন্যই নিয়েছিল, সে তার বাগানটাকে তৈরি করে নিয়েছে। হ্যাঁ, কিছু বলছো জান্নাতুল? কি বলো? আপনাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না আমাকে কেন? আপনাকে দেখা যাচ্ছে আপনাকে। দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে না। তাহলে তোমার মনে হয় নেটের সমস্যা হচ্ছে। জান্নাতুল দেখে না যে কথা শোনা যাচ্ছে? আমি যে তোমাদেরকে এতক্ষণ কথা শোনা যাচ্ছে। উপেন কিভাবে তার জায়গা হারালো, ঠিক আছে, কিভাবে জমিদার তার থেকে নির্যাতিত ভাবে জায়গা দখল করলো, পরে কিন্তু তাকে চোর বনে কিন্তু এই জায়গা আবার তাকে যেই ভালোবাসার আবেগের টানে নিজের জায়গায় এসেছিল, পরে সে জায়গা থেকে তাকে কি চোর বেশে আমচোর হিসাবে চলে যেতে হয়েছিল, ঠিক আছে। এই জায়গাগুলো আমি তোমাদেরকে কবিতার পুরো কবিতাটাকে মূল ভাবটা বুঝিয়ে দিয়েছি, এবং কবিতার প্রত্যেকটা লাইনও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আরেকটি প্যারা আছে, সেই প্যারাটিতে তাকে কিভাবে আমচোর হিসাবে বর্ণনা দেওয়া হয়েছে। আমি পুরো মূল ভাবে কিন্তু ওই কবিতাটারও মূল ভাবটা চলে এসেছে, ঠিক আছে। এই কারণে আমি আবার তোমাদেরকে পুনরায় বললাম না, ঠিক আছে, কারণ সময়ও প্রায় শেষ হয়ে আসছে। এই কারণে আমি আশা রাখি তোমরা পুরো কবিতাটা বুঝতে পেরেছো। কারো কি কোনো সমস্যা আছে? কেউ কোনো প্রশ্ন? বুঝতে পেরেছো কবিতাটা? এটা কিন্তু খুবই একটা কবিতা, ঠিক আছে। পরীক্ষাতে আসার আছে, বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এখন আমি তোমাদেরকে এসডব্লিউ দিব। এটা কিন্তু শিক্ষা কাব্যগ্রন্থ থেকে 2 বিঘা জমি নেওয়া হয়েছে। লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এসডব্লিউ লিখে নাও। 2 বিঘা জমি কবিতা থেকে একদম সৃজনশীল প্রশ্ন লিখবে। একদম সৃজনশীল প্রশ্নের উত্তর লিখো, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আমার ক্লাস শেষ করে দেব, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। প্রশ্ন না ম্যাম। হ্যাঁ, আচ্ছা, শেষের অংশটাতে তুমি দেখো দুটা লাইন। বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, আমি শুনে হাসি আখি জ্বলে হাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, ঠিক আছে। এই দুইটা লাইন তোমরা একটু আন্ডারলাইন করো। তুমি চোর আজকে কি হলো? সাধু হলো। চোর আজকে কি হলো? সাধু, তাই না? কিন্তু যিনি অরিজিনালি সাধু, যে ভালো মানুষ, তাকে আজকে কি করলো? বানালো, ঠিক আছে। তাকে আজকে কি করলো? চোর ভেসে এই জায়গা থেকে যেতে হয়েছে। এই লাস্টের দুটো লাইন তুমি আন্ডারলাইন করে রাখো। রেখেছো? আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, মানে আমার ভাগ্যে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, ঠিক আছে।
এই দুইটা লাইন আন্ডারলাইন করে রাখছো? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে 2 বিঘা জমি কবিতাটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? এই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিধায় কবিতাটি আমাদের পাঠ্যসূচিতে অষ্টম শ্রেণীতে খুবই খুবই ইম্পর্টেন্ট। ভালো করে লিখবে এবং এই তৈরি করবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পূর্ণ করার জন্য প্রতিদিনের পড়া যদি প্রতিদিন সম্পূর্ণ না করো তাহলে কখনোই এই হবে না, ঠিক আছে? দেখা যাবে যে কিছুদিন পরেই আবার সেই এই জন্য আজকে কেউ চলে যাবে না, অপেক্ষা করো। এখনই আরেকটা ক্লাস শুরু। আমি আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখনই ক্লাস আরেকটা শুরু হবে, যাইও না কেউ, ঠিক আছে?